তাই মনে রাখবেন আসলে এই সঠিক উচ্চারণগুলো লিজ হয়। ভিলেজ, ভিলেজ, কলিজ নয়, কলিজ, কলিজ, নলেজ নয়, নলিজ, নলিজ, লিজ সাউন্ড হয়। তবে আমি আবারও বলবো, যেভাবে বলতেন চালিয়ে যান, লেজ লেজ লেজ, ভিলেজ, কলেজ, নলেজ। সো নো প্রবলেম, নো টেনশন, বুঝতে পারলেই হবে, জাস্ট জেনে রাখলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোপ ইউর ফাইন ফ্রেশ এন্ড জলি বাই দ্য গ্রেস অফ অলমাইটি ক্রিয়েটর। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে শুরু করব আরেকটি ক্লাস আপনাদের জন্য। আশা করি ক্লাসটি অনেক চমৎকার এবং ইন্টারেস্টিং বলে আপনার কাছে বিবেচিত হবে। সো নো মোর টকিং, নো মোর ইন্ট্রোডাকশন। আমরা বেশি কথা বাড়বো না, মূল ক্লাসে প্রবেশ করব। মনোযোগের সাথে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু শিখতে পারবেন, কিছু কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। টেক এ লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে লক্ষ্য করবেন। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, হোয়াট ক্যান ইউ সি অন দ্য বোর্ড? বোর্ডে আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে বোর্ডে দেখতে পাচ্ছেন দেয়ার আর টু সেন্টেন্সেস, দুটি বাক্য আছে। তার মধ্যে একটি বাক্যে লেখা আছে আমার অনেক বই আছে, এবং দ্বিতীয় বাক্যে লেখা আছে আমার পড়ার ঘরে অনেক বই আছে। কিন্তু বাক্যটির সাথে কি মিল আছে? আমরা দেখতে পাচ্ছি আছে শব্দ দুটির মিল আছে। ওকে, এখন কথা হচ্ছে যে এই ধরনের বাক্যের ইংরেজি আমরা কিভাবে করব, সেটাই হচ্ছে মূল বিষয়। কারণ আপনারা অনেকেই কিন্তু কমেন্টে জানিয়েছেন যে স্যার, হাউ টু ট্রান্সলেট অ্যান সেন্টেন্স, যে কিভাবে একটা বাক্যর ট্রান্সলেশন করতে হয়। এই ট্রান্সলেশন শেখাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে আমি যদি বাক্যর ট্রান্সলেশন সঠিকভাবে বুঝতে না পারি বা আমি ধরতে না পারি, তাহলে কিন্তু সঠিক ইংলিশ করাটাও মুশকিল হয়ে দাঁড়াবে। এই কারণে হাউ টু ট্রান্সলেট আ সেন্টেন্স কারেক্টলি, অর্থাৎ সঠিকভাবে একটি বাক্য কিভাবে ট্রান্সলেট করতে হয়, এটা আমাদেরকে জানতে হবে। তো দেখুন, এখানে লেখা আছে নাম্বার ওয়ানে আমার অনেক বই আছে। তাহলে আমার আছে, এই বাক্যটি নাম্বার ওয়ান আমি এখানে দিয়ে দেখাবো ইংলিশটি, আমার অনেক বই আছে। তাহলে প্রথমে করবেন যে আমার আছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব। তাহলে আমার আছে, আপনি বলবেন আই হ্যাভ, আই হ্যাভ, আমার আছে। কি আছে? অনেক বই। তাহলে অনেক বই, মেনি, আই হ্যাভ মেনি। এবার এখানে দেবেন অনেক বই, বই যেহেতু প্লুরাল এখানে, তাই বুকে এস দিলাম। আই হ্যাভ মেনি বুকস, আমার অনেক বই আছে। আই হ্যাভ মেনি বুকস, আমার অনেক বই আছে। এখন দ্বিতীয় বাক্যটি ভালো করে লক্ষ্য করবেন, আমার পড়ার ঘরে অনেক বই আছে। আমার বই আছে ডিরেক্টলি বলি নাই, বলেছি আমার পড়ার ঘরে অনেক বই আছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওকে, আমার পড়ার ঘরে অনেক বই আছে। এইবার যদি আমি এইভাবে লিখি বাক্যটি যে মাই পড়ার ঘর, পড়ার ঘর ইংরেজি কি? রিডিং রুম। ওকে, মাই রিডিং রুম। এখন রিডিং রুম হ্যাভ বা হ্যাজ, তার মানে হ্যাজ হবে, কথার কথা। মাই রিডিং রুম হ্যাজ, আমার রিডিং রুমের মানে আমার পড়ার ঘরে আছে, যে মাই রিডিং রুম হ্যাজ, আমার পড়ার ঘরে আছে কি আছে? অনেক বই। এবার দেব মেনি বুকস। বাক্যটি হয়তো এভাবে আপনি বললেন, স্পিকিংয়ে বললেন কাউকে যে মাই রিডিং রুম হ্যাজ মেনি বুকস, সে শুনে কিন্তু সহজে বুঝতে পারবে যে আপনার পড়ার ঘরে অনেক বই আছে, সেই কথাটি তাকে বোঝাতে চাচ্ছেন। বাট কিন্তু স্পিকিংয়ে এটা অ্যাকসেপ্টেবল হলেও, মানে স্পিকিং অ্যাকসেপ্টেবল হবে কেন? কারণ এখানে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা তার বোঝা দরকার। বাট এটা কি আসলে রিটেনে অ্যাকসেপ্টেবল? ইটস নট অ্যাকসেপ্টেবল ইন রিটেন। ওকে, রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল নয়, তার কারণ গ্রামাটিক্যালি একটু ভুল হচ্ছে। সেটা কি? দেখেন, আমরা অনেকেই ভুল করে বলি যে আচ্ছা বলেন তো, আমাদের গ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয় আছে। আপনি তো আওয়ার ভিলেজ হ্যাজ 2 প্রাইমারি স্কুলস, এভাবে আমরা বলে ফেলতেছি, তাই না? তারপরে আমাদের দেশে অনেক নদী আছে, আওয়ার কান্ট্রি হ্যাভ, অথবা হ্যাজ বলে ফেলতেছেন, আওয়ার কান্ট্রি হ্যাজ মেনি রিভার্স, এরকম বলছেন। এইভাবে এই বাক্যগুলো সাধারণত আসলে ইংলিশ করাটা উত্তম নয়। এটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে প্রথম বাক্যটি আগে দেখবেন, আমার অনেক বই আছে। কার আছে? আমার আছে। কিন্তু এখানে বলা আছে 2 নম্বরে, আমার পড়ার ঘরে অনেক বই আছে। আমার আছে ঠিক আছে, কিন্তু বইগুলো কোথায় আছে সেই জায়গাটা তো আমি বলেছি, আমার পড়ার ঘরে অনেক বই আছে। তাহলে এইভাবেই বাক্যটি করা উচিত যে আমার পড়ার ঘরে, মানে আমার আছে বিষয়টা মুখ্য নয়। তাহলে বুঝবেন যে কোনো ব্যক্তির কোনো কিছু আছে, কোনো ব্যক্তির কোনো কিছু আছে, সেই ক্ষেত্রে সাবজেক্ট অর্থাৎ সেই ব্যক্তিকে দিবেন আমার, আই, তোমার ইউ, আমাদের উই। এরপরে হ্যাভ বা হ্যাজ যেটা বসবে সেটা দিব, ভালো কথা। তাহলে আমার আছে। ওকে, আচ্ছা। এরপরে যখন দেখবেন কোথাও কোনো স্থানে কোনো কিছু আছে,
ঘর কি? একটা জায়গা, কোনো জায়গায় কোনো কিছু আছে এমনটি বোঝালে আপনি দেয়ার দ্বারা বাক্য শুরু করবেন। এই হলো ব্যাপার। তাহলে এখানে যে আমার পড়ার ঘরে অনেক বই আছে, মাই রিডিং রুম হ্যাজ মেনি বুকস, এটা স্পিকিংয়ে বললে হয়তো কেউ বুঝবে, কথা চালিয়ে যেতে পারবেন। তবে মনে রাখতে হবে এ ধরনের বাক্য লেখার ক্ষেত্রে আসলেই অ্যাকসেপ্টেবল নয়, অর্থাৎ গ্রহণযোগ্য নয়। তাহলে কি করতে হবে? দেয়ার দ্বারা বাক্য শুরু করতে হবে। এই যে ব্যাখ্যা দিলাম, ব্যাখ্যাটা খেয়াল রাখবেন। কোথাও কোনো কিছু আছে, কোনো ব্যক্তির আছে ডিরেক্ট তা বোঝাচ্ছে না, কোথাও কোনো কিছু আছে এমনটি বোঝালে সেই ধরনের বাক্য দেয়ার দ্বারা শুরু করবেন। কি দ্বারা শুরু করবেন? দেয়ার দ্বারা শুরু করবেন। এই যে তাহলে আমি লিখব দেয়ার আর অনেক বই, দেয়ার আর মেনি বুকস। এইবার দেয়ার আর মেনি বুকস, অনেক বই আছে। আবার দেয়ার মানে সেখানে এখন ধরার দরকার নেই। এই দেয়ার দ্বারা আমরা ওই জায়গাটা যখন লিখবো এটাকেই এই দেয়ার ইন্ডিকেট করবে। আর এই ধরনের বাক্যের শুরুতেই আমরা এই যে দেয়ার দ্বারা শুরু করলাম, এই কারণে এই দেয়ার দ্বারা যেহেতু বাক্য শুরু করেছি, শুরু মানে কি? সূচনা। আর সূচনা মানে কি? ইন্ট্রোডাকশন। অর্থাৎ ইন্ট্রোডাকশন করেছি এই বাক্যটি কি দ্বারা? দেয়ার দ্বারা। এই কারণে অ্যাকর্ডিং টু দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ব্যাকরণগত নিয়মকানুনের ভিত্তিতে এই দেয়ারটিকেই বলা হবে ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই দেয়ারটিকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। তবে আমার কথা হচ্ছে যে এই দেয়ারটিকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হোক অথবা যে দেয়ারই বলা হোক, সেটা আপনি ভুলে যান, কোনো সমস্যা নাই। বাট বাক্যটি কিভাবে ইংরেজি করতে হবে এই সূত্রটি আমাদেরকে শিখতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, সো লেটস টেক এ লুক এগেন। আবার একটু লক্ষ্য করা যাক। তাহলে দেয়ার আর মেনি বুকস, অনেক বই আছে। কোথায় আছে? আমার পড়ার ঘরে। ইন মাই, পড়ার ঘর। ইন মাই রিডিং রুম। ইয়েস, ইটস কমপ্লিট। ওকে, সো আমার পড়ার ঘরে অনেক বই আছে। দেয়ার আর মেনি বুকস ইন মাই রিডিং রুম। আমার পড়ার ঘরে অনেক বই আছে। আচ্ছা, এইভাবে যদি এই বাক্যগুলো আমরা করি তাহলে বাক্যগুলো কি হচ্ছে? সঠিক হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ব্যাকরণগত নিয়মকানুন অনুযায়ী সঠিক হচ্ছে। ওকে, সো এইবার আরও কয়েকটা বাক্য দিয়ে আপনাদেরকে দেখি আপনারা পারেন কি না। নাম্বার 1, বাংলাদেশে অনেক নদী আছে। তাহলে কি বলবো? বাংলাদেশ হ্যাজ মেনি রিভার্স। কিন্তু একটু মনে মনে চিন্তা করে দেখেন, আপনারা অনেকেই হয়তো এইভাবেই বাক্যটি বলে থাকেন, যাদের এই গ্রামাটিক্যাল ব্যাপারে ধারণা নেই। তবে ধারণা না থাকাটা কোনো লজ্জার বিষয় নাই। ইটস ভেরি সিম্পল। সমস্যা থাকতেই পারে। আমার একটা বিষয়ে সমস্যা আছে, তার একটা বিষয়ে দুর্বলতা আছে, তার একটা বিষয়ে উইকনেস। সমস্যা নেই, এগুলো সমস্যার সমাধান করার উপায় আছে, জানতে হবে। ওকে, সো তাহলে আমরা এখানে বাংলাদেশ হ্যাজ মেনি রিভার্স এরকম যারা বলে থাকি, আপাতত একটু চেঞ্জ দেওয়ার চেষ্টা করি। কারণ কি, বাংলাদেশ কি কোনো ব্যক্তি? অফকোর্স নট। তাহলে বাংলাদেশ ইটস আ প্লেস, এটা একটা জায়গা, স্থান, একটি দেশ। তাহলে কি দ্বারা বাক্য শুরু হবে? দেয়ার দ্বারা শুরু হবে। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন এবং মনে মনে হয়তো বা ট্রান্সলেশন করে ফেলেছেন। ওকে, সো নাও এবার দেখি আমরা ট্রান্সলেশনটা সঠিকভাবে করার চেষ্টা করি। ওকে, বাংলাদেশে অনেক নদী আছে। নাম্বার 1, আমি এখানে একটি একটি করে লিখব এবং আপনাদেরকে দেবো। বাংলাদেশে অনেক নদী আছে, নাম্বার 1। ওকে, তাহলে দেয়ার আর অনেক নদী। ইয়াস, দেয়ার আর অনেক নদী। অনেক নদী ইংরেজি ম্যানি রিভার্স ইন। যেহেতু বাংলাদেশ একটা বড় দেশ, এটার আগে ইন ব্যবহার করবো আমরা। ইন বাংলাদেশ। Yes, it's complete now. তাহলে বাংলাদেশে অনেক নদী আছে। There are many rivers in Bangladesh. বাংলাদেশে অনেক নদী আছে। I think you got it. Now let's talk about number 2. Okay, 2 নম্বরে কথা বলা যাক। আমাদের গ্রামে 2টি স্কুল আছে। আমাদের গ্রামে 2টি স্কুল আছে। তাহলে কি আমরা বলবো our village has 2 schools? Of course not. Number 2, তাহলে নাম্বার 2তে আমরা কি লিখব? আমাদের গ্রামে 2টি স্কুল আছে। তাহলে কি হবে? There are 2টি স্কুল। There are 2 schools আমাদের গ্রামে। In our গ্রাম, অর্থাৎ in our village. ব্রাদার, একটা কথা, আবার ব্রাদার, ডিয়ার ভিউয়ার্স, একটা বিষয় মনে রাখবেন। এই যে ওয়ার্ডটা আমি লিখলাম, এই যে এটা কি? আপনারা অনেকেই বলবেন ভিলেজ। ভিলেজ, যেমন কথার কথা আপনি লিখতে বলতেছেন ভি
লেজ, অথবা বলতেছেন কলেজ মানে কলেজ ইংরেজি, অথবা বলতেছেন নলেজ মানে জ্ঞান, নলেজ। দেখেন কলেজ, ভিলেজ, নলেজ। এখন আমি এই যে লেজ রাখলাম শুধু, তাই না, লেজ, ক বাদ দিই, থাকলো কি লেজ, লেজ, লেজ। আসলে এই যে সিলেবল অংশটুকু, যেমন ভি লেজ, ক লেজ, ন লেজ, প্রথম সিলেবলের অংশটুকু বাদ দিলে থাকে শুধু লেজ। তো আমরা এটা মনে রাখবো, এই অংশটুকুর উচ্চারণ লেজ নয়, এই অংশটুকুর সঠিক উচ্চারণ হয় লিজ, লিজ। তবে এই ব্যাপারে যদি আপনার ধারণা না থেকে থাকে আগে থেকে, তাহলে এখন আপনার কাছে একটু আনকমন মনেই হতে পারে, কারণ বছরের পর বছর, দীর্ঘ বছর পর্যন্ত আপনি হয়তো শিখে এসেছেন, প্র্যাকটিস করেছেন। আমরা আমাদের অনেক শিক্ষকের মুখ থেকেও শুনে এসেছি লেজ, ভিলেজ। ইভেন আমিও তো অনেক সময় বলি এরকম, তাই না, জানি, তারপরেও বলি, ভুল হতেই পারে, কারণ কি ওই যে আমি মানুষ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইগুলো লেজ হবে না, কি হবে, লিজ হবে। আমি বললাম যে কলেজ না, কলিজ। এবার আপনি যদি কাউকে বলেন আমি কলেজে যাচ্ছি, আমি ভিলেজে যাচ্ছি, আমি নলেজ অর্জন করছি, এইভাবে কথা বললে অ্যাকচুয়ালি ইট উইল বি টোটালি অড টু লিসেন টু ইউর লিসনার্স। আপনার শ্রোতার কাছে এটা শুনতে কিন্তু অদ্ভুত লাগবে, কারণ যদি কিনা তাদের এই ব্যাপারে ধারণা না থেকে থাকে। তাই মনে রাখবেন, আসলে এই সঠিক উচ্চারণগুলো লিজ হয়। ভিলেজ, ভিলেজ, কলেজ নয়, কলেজ, কলেজ, নলেজ নয়, নলেজ, নলেজ, লিজ সাউন্ড হয়। তবে আমি আবারও বলবো, যেভাবে বলতেন চালিয়ে যান, লেজ, 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 ভিলেজ, কলেজ, নলেজ। সো নো প্রবলেম, নো টেনশন, বুঝতে পারলেই হবে, জাস্ট জেনে রাখলেন। এনিওয়ে, আচ্ছা, কিসের মধ্যে কি আলোচনা করে ফেললাম, সরি। ওকে, এখন কথা হচ্ছে, ও ভিলেজ শব্দটা তো রাখতে হবে, তাই না। আচ্ছা, আমি মুছে ফেললাম আবার, ভিলেজ, এই যে ভিলেজ হয়ে গেল। তাহলে there are two schools in our village, there are two schools in our village। আমাদের গ্রামে দুটি স্কুল আছে, দুটি বিদ্যালয় আছে। তাহলে এইভাবে আমরা নাম্বার 2 করলাম। নাও নাম্বার 3, কলকাতায় অনেক মন্দির আছে। দেখেন নাম্বার 3-তে কি লেখা। আমাদের কলকাতার বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছে, তাদের কলকাতা নিয়ে একটু কথা বললাম। ওকে, সো কলকাতা, সো অ্যাকচুয়ালি যখন আমি কলকাতায় গিয়েছি, কলকাতায় গিয়ে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি মোটামুটি, যদিও হাতে বেশি সময় ছিল না, জাস্ট ফর অ্যাবাউট 7 or 8 days, 7-8 দিনের জন্য গিয়েছিলাম। তো সাধারণত আমরা আমাদের এই যে নিকটবর্তী, যেটা আপনারা জানেন যে বেনাপোল ল্যান্ড ফোর্ট, যেটা ইন যশোর, ইটস ভেরি ক্লোজ টু দ্য ইন্ডিয়ান বর্ডার অলসো, ইউ নো, অ্যান্ড ইট টেক্স অ্যাকচুয়ালি হাফ অ্যান আওয়ার or more than that to reach there from the Joshua city। actually যশোর থেকে আমরা আধ ঘন্টা বা 40 মিনিটের মধ্যে আমরা হয়তো বেনাপোলে পৌঁছে যেতে পারি যদি নন স্টপ জার্নি করি। যাক ডিয়ার ভিউয়ার্স, বোর্ড থেকে এখন একটু চেয়ারে চলে আসলাম, সমস্যা নাই, যে জিনিসটা বোঝাচ্ছিলাম সেটা একটু বোঝানোর চেষ্টা করি। তো যাই হোক, আর আমার বাবার দুটি গাড়ি আছে, যে বাক্যটি 5 নম্বরে ছিল, যেটা বলার চেষ্টা করছিলাম যে আমার বাবার দুটি গাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি আপনারা তাহলে কি করবেন, তাহলে কি দেয়ার দ্বারা শুরু করবেন? অবশ্যই না, দেয়ার দ্বারা শুরু করলে এই বাক্যটি কিন্তু সঠিক হবে না। তার কারণ আমার বাবা এটা কোনো স্থান নয়, কোনো জায়গা নয়, হি ইজ এ পারসন, তিনি একজন ব্যক্তি। সো কোনো ব্যক্তির কোনো কিছু আছে এমনটি বোঝালে কিন্তু তখন আপনারা ওই ব্যক্তিকে সাবজেক্ট হিসেবে দিয়ে তারপরে হি বা মানে হি সি যাই হোক বা কোনো ব্যক্তির যে সাবজেক্ট সেটা দিয়ে হ্যাভ বা হ্যাজ ইউজ করবেন। আর হ্যাঁ, অনেকে হয়তো কনফিউশনে থাকেন যে কোথায় হ্যাভ দিব কোথায় হ্যাজ দিব, এটা একটা কনফিউশন। তবে মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেটা যে কোনো নাম বোঝাতে পারে, হি সি ইট, কোনো বস্তু বা এনি নেম, ওকে, এরকম কোনো কিছু বোঝালে এবং সেটা সিঙ্গুলার হলে হি হ্যাজ, শি হ্যাজ, রহিম হ্যাজ, করিম হ্যাজ, আই হ্যাজ হবে না, আই তো ফার্স্ট পারসন। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের পরে হ্যাজ ইউজ করবেন, আর বাকি সব পার্সনের পরে আপনি আপাতত হ্যাভ ইউজ করেন। তাহলে আমার বাবার দুটি গাড়ি আছে, বাক্যতে চলে আসলাম। মাই ফাদার হ্যাভ হবে, নো, হ্যাজ। মাই ফাদার হ্যাজ 2 cars, মাই ফাদার হ্যাজ 2 cars, আমার বাবার দুটি গাড়ি আছে। আর হ্যাঁ, জীবনকে পরিবর্তন করতে চাইলে অবশ্যই নামাজ কালাম করেন, 5 ওয়াক্ত নামাজ কালাম করুন, আপনার জীবন বদলে যাবে। কবে বদলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। ইয়েস, জাস্ট ওয়েট and you have to be patient, আপনাকে ধৈর্যশীল হতে হবে। সৎ পথে চলুন, আন্তরিক থাকুন, কাজকে ভালোবাসুন, পরিশ্রম করুন, তবে সততা বজায় রেখে করবেন অবশ্যই। আচ্ছা, আর 5 ওয়াক্ত নামাজ কালামকে ধরে রাখুন, আপনার জীবন বদলাতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ, কারণ সব কিছুর মালিক তো আমাদের মহান আল্লাহ তাআলা, তিনি কিন্তু সব কিছু পরিবর্তন করে দিবেন। ইটস পসিবল, এটা সম্ভব। সো আপনার বিশ্বাসটা দৃঢ় হতে হবে, কোনো অবস্থাতেই নামাজ কালাম ছাড়বেন না, ইসলাম বা মুসলমান ধর্মের হয়ে থাকলে। ওকে,
সো ডিয়ার ভিউয়ার্স, অনেক কথাই বললাম, কথার মাঝে অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই আমাদের ইউটিউব যে চ্যানেল অর্থাৎ দ্য মেন্টস টিউটোরিয়াল চ্যানেল সঙ্গেই থাকবেন। স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার করুন। ওকে, আর হ্যাঁ, বাইরে গেলে কিন্তু মাস্ক ব্যবহার করতে ভুলবেন না। নিয়মিত কিন্তু হয়তো হাতটা ধুচ্ছেন, অবশ্যই হাত ধুবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কারণ কি ওই যে করোনা ভাইরাস বোঝেন তো, আর আমরাও জানি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ওকে, সো সেটাই কিন্তু এখন কাজে লাগছে এবং আজীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। সো অল দ্য বেস্ট ডিয়ার ভিউয়ার্স, টেক কেয়ার। আজ আর নয়, অনেক কথা বলেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।